শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ইলিয়াস গল্পটি। লিখেছেন লিও তলস্তয়। লেখক পরিচিতি: কাউন্ট লেও নিকোয়েভিচ তলস্তয়। জন্ম 1828 সালের 26শে আগস্ট, রাশিয়ার ইয়াচিনা পোলিয়ানায়। নিতান্ত শৈশবে মা বাবাকে হারিয়ে এক নিকটাত্মীয়ের কাছে তিনি লালিত হন। অন্যান্য বিদ্যাচর্চার পাশাপাশি শেখেন ফরাসি ও জার্মান ভাষা। 1862 সাল থেকে তার সাহিত্য জীবনের যথার্থ সূত্রপাত। তলস্তয়ের বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে দ্য কসাকস, ওয়ার অ্যান্ড পিস, আনা ক্যারেলিনা, কনফেসড, রেজারেন্স প্রভৃতি। 1910 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হন। এবার চলে আসি গল্পে। আমাদের এই গল্পটি লিও তলস্তয়ের লেখা ইলিয়াস। গল্পটি লিও তলস্তয়ের 23 টেলস নামক গল্প সংকলনে প্রকাশিত হয়। এই গল্পটি রচিত হয় 1885 খ্রিস্টাব্দে। পাঠ্য গল্পটি সেই গল্পের অনুবাদ। এই অনুবাদটি করেছেন মনীন্দ্র দত্ত। চলুন এবার গল্পের প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করা যাক। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। উফা প্রদেশ বলতে রাশিয়ার বাস্কস্থান প্রজাতন্ত্রের রাজধানী। বেলোয়া এবং উফা নদীর সঙ্গমস্থলে অবস্থিত প্রদেশটির বহু পুরনো ইতিহাস রয়েছে। আর এই বাস্কির কথাটির অর্থ হচ্ছে, বাস্কির হলো তুর্কিদের এক জনগোষ্ঠী। ইউরোপ ও এশিয়ার সঙ্গমস্থলে উরাল পর্বতমালার দুই পাশের এলাকায় এই ধরনের জনগোষ্ঠীরা বসতি স্থাপন করত বা করেছিল। ইলিয়াসের বিয়ের 1 বছর পর যখন তার বাবা মা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। অর্থাৎ ইলিয়াসের বিয়ে হওয়ার 1 বছর পরে তার বাবা মা মারা গেল। এভাবে প্রশ্ন আসে যে ইলিয়াসের বিয়ের কত বছর পর? 1 বছর পর তার বাবা মারা গেল। তখন সে না ধনী না দরিদ্র। তখন সে ধনীও নয় আবার দরিদ্রও নয়। তার 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। তাহলে তার বাবা যখন মারা গেল বিয়ের 1 বছর পরে, তখন সে না ধনী না দরিদ্র থাকার মধ্যে 7টা ঘটকি, ঘটকি হলো স্ত্রী ঘোড়াকে ঘটকি বলে, 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া, এ ছিল তার যা ছিল তার বিষয় সম্পত্তি। ইলিয়াসের সুব্যবস্থায় সম্পত্তি বাড়তে লাগলো। ইলিয়াসের কিসের জন্য? সুব্যবস্থার জন্য তার সম্পত্তি বাড়তে লাগলো। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে এবং সকলের পরে ঘুমোতে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। এর ফলে প্রতি বছরই তাদের উন্নতি ঘটতে লাগলো। চলে আসি পরের। এইভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো। এইভাবে তারা কত বছর পরিশ্রম করেছিল? 35 বছরের পরিশ্রমে তারা প্রচুর সম্পত্তি করেছিল। কি কি সম্পত্তি করেছিল? 200 ঘোড়া, 150 গরু মহিষ এবং 1200 ভেড়া। অর্থাৎ 35 বছর পরিশ্রমের পর তাদের সম্পত্তি হলো 200 ঘোড়া, 150 গরু মোষ এবং 1200 ভেড়া। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে।
তার গরু ঘোড়ার দেখাশোনা করে কারা? এই ভাড়াটে মজুররা, অর্থাৎ ভাড়া দেওয়া শ্রমিক লোকজন, ভাড়া যারা অন্যের বাড়িতে ভাড়াতে কাজ করে। ভাড়াটে মজুরানিরা দুধ, দই, কুমিশ, মাখন আর পনির তৈরি করে। তাহলে মজুররা কি করে? গরু ঘোড়ার দেখাশোনা করে, আর তার স্ত্রী মজুরানিরা গরুর দুধ, দই, কুমিশ, মাখন, পনির ইত্যাদি তৈরি করে। আগেকার দিনে কিন্তু গরুর দুধ দেওয়ার প্রচলনটা মহিলাদের মধ্যে বেশি দেখা যেত। মোট কথা, ইলিয়াসের তখন খুব বলবলা অর্থাৎ ইলিয়াসের তখন খুব প্রতিপত্তি বা খ্যাতি। পাশের সকলেই তাকে ঈর্ষা করে, বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। এই যে কথাগুলো বলে মানুষজন, কেন বলে? তাকে ঈর্ষা করে বলে। তাহলে ঈর্ষা করে তারা কি বলে? ইলিয়াস ভাগ্যবান পুরুষ, তার কিছুরই অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। ক্রমে ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসতো। তাহলে কোথা থেকে অতিথিরা দেখা করতে আসতো? দূর দূরান্তর থেকে। সকলেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে, অর্থাৎ সকলকেই কিন্তু অভিবাদন জানিয়ে বা স্বাগত জানিয়ে সকলকেই ভোজ্য অর্থাৎ খাবার যোগ্য, আহার্য ব্যবস্থা করত। সে যখনই আসুক, কুমিশ, চা, শরবত, মাংস সব সময় হাজির। অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হতো, সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হতো। অর্থাৎ অতিথিরা আসলে তাদের জন্য চা, কুমিশ, শরবত, মাংস এগুলো হাজির হতো সব সময়। অতিথি এলেই একটা দুটো ভেড়া মারা হতো। আমাদের এখানে যেমন খাসির প্রচলন, পশ্চিমের দেশগুলোতে, বিশেষত আমেরিকা বা অন্যান্য দেশগুলোতে এই ভেড়ার প্রচলনটা বেশি। সেখানে কিন্তু অতিথি এলে বা বাজারে ভেড়ার মাংস বেশি পাওয়া যায়। আর এখানে অতিথি সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হতো, অর্থাৎ ঘোড়া মারা হতো অর্থাৎ হত্যা করে সেগুলোর মাংস খেতে দেওয়া হতো। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে। তাহলে ইলিয়াসের কটি ছেলে কটি মেয়ে? 2টি ছেলে এবং 1টি মেয়ে। সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ও ভেড়া চড়াতো। কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েসি হয়ে উঠল, অর্থাৎ আরামপ্রিয় হয়ে উঠল, বিলাসে অভ্যস্ত হয়ে উঠল। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল। বড়টি বলতে এখানে বড় ছেলেটি একটি মারামারিতে পড়ে মারা গেল। আর ছোটটি অর্থাৎ ছোট ছেলেটি এক ঝগড়াটে বউ বিয়ে করলো এবং বাপের আদেশই অমান্য করতে শুরু করলো। অর্থাৎ ছোট ছেলেটি কি করলো? একটি বিবাহ করলো। সে বিবাহ যার সঙ্গে করলো সেই বউটির চরিত্র হচ্ছে ঝগড়াটে, অর্থাৎ সবার সঙ্গে ঝগড়া করে। তার ফলে তার বাবার অর্থাৎ ইলিয়াসের আদেশ অমান্য করলো। ফলে ইলিয়াস বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো। ইলিয়াস তাকে একটি বাড়ি দিল। তাহলে বাড়ি থেকে তাড়িয়ে দিল, কিন্তু তাকে বাড়ি দিল, কিছু গরু ও ঘোড়া দিল। ফলে ইলিয়াসের সম্পত্তিটি কিছুটা টান পড়লো। তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মরক লাগলো। ইলিয়াসের ভেড়ার পালে মরক লেগেছিল। প্রশ্ন আসে, ইলিয়াসের ভেড়ার পালে কি লেগেছিল? মরক অর্থাৎ এক ধরনের মহামারী। এই রোগের কারণে আগে বহু মানুষের সাথে বহু প্রাণীও মারা যেত। এই মরকটা হচ্ছে এক ধরনের মহামারী। তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ অর্থাৎ ব্যাপক পরিমাণে খাদ্যের অভাব বা আকাল পড়লে তাদেরকে দুর্ভিক্ষ বলে। খড় পাওয়া গেল না একেবারে, ফলে সে বছর শীতকালে প্রচুর গরু মোষ না খেয়ে মরল। তাহলে গরু মোষগুলো শীতের সময়, একে তো শীতকাল, তারপরে খড় না পাওয়া যাওয়ায় তারা গরু মোষ মারা গেল। তাহলে কোন সময় মারা গেছিল? শীতকালে। তারপর কিরবিজরা সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল।
তাহলে আর কিরগিজরা কি করলো? কিরগিজ হচ্ছে রাশিয়ার উপজাতি একটি, এদের পেশা হচ্ছে চুরি করা, ছিনতাই করা, দস্যুবৃত্তি করা এদের পেশা। তারা কিন্তু চুরি করে নিয়ে গেল ভালো ঘোড়াগুলোকে। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোর কমতে লাগলো। এখান থেকে প্রশ্ন আসে যে অবস্থা পড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের কি হয়েছিল বা তার পরিণতি কি হয়েছিল? তার শরীরের জোরও কমে গেছিল। এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে, যখন তার বয়স 70 বছর, তখন সে বাধ্য হয়ে পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে এলো। তাহলে 70 বছর যখন বয়স ইলিয়াসের, তখন সে এগুলোকে বিক্রি করে দিচ্ছে। বিক্রি করছে কি? পশমের কোট, সেই সাথে গায়ে দেওয়া কোট, কম্বল গায়ে দেওয়ার, ঘোড়ার জিন, তাঁবু গায়ে দেওয়ার, হ্যাঁ 3টে গায়ে দেওয়ার জিনিস, আর একটা হচ্ছে ঘোড়ার জিন। এই 4টে জিনিস বিক্রি করে ফেললো এবং সব শেষে, একদম শেষে গিয়ে তার গৃহপালিত পশু, অর্থাৎ গৃহপালিত পশু তাদেরকে বলে যাদেরকে ঘরে রেখে লালন পালন করা হয়, সেই গৃহপালিত সেই পশুগুলোকে সে কিন্তু বিক্রি করে দিল। বিক্রি করে একেবারে দুর্দশার চরমে এসে নেমে গেল। আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। তাহলে সে আসল অবস্থা বোঝার আগেই কি হলো? সর্বহারা হয়ে পড়ল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বস্কা, তাতে ছিল লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধা শামসে মাগি। তাহলে তাদের বস্কার সম্বলের মধ্যে কি ছিল? একটা লোমের কোট, শীতে টুপি, মাথার টুপি আর পায়ের জুতো। তাহলে গায়ে দেওয়ার কোট, মাথার টুপি, পায়ের জুতো আর বুট, আর সেই সাথে তার স্ত্রী। বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে। মেয়েটিও পরে এক সময় শোনা যায় যে মারা গেছে সে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার কেউ নেই এখন আর। এরপরে পাশে, গ্রামের পাশে বা বাড়ির পাশে মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশী করুণা হলো বুড়ো বুড়ির জন্য। অর্থাৎ তার পাশের বাড়ির প্রতিবেশী মোহাম্মদ শাহ নামে একজন ব্যক্তি, তার করুণা হলো ওই বুড়ো বুড়ির জন্য। সে নিজে ধনীও নয়, গরিবও নয়, তবে থাকতো সুখে, আর লোকও ভালো। ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। অর্থাৎ ইলিয়াস একসময় বহু অতিথিদের সেবা করেছে, তার যখন সামর্থ্য ছিল, সেই কথা স্মরণ করে খুব দুঃখ হলো। বলল, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো। অর্থাৎ সেই মোহাম্মদ শাহ তার নিজের বাড়িতে তার সঙ্গে থাকতে বলল। বুড়িকেও নিয়ে এসো, যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে, আর শীতে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। তাহলে কি, গ্রীষ্মকালে কি করবে? তরমুজের খেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। শামসে মাগিও ঘোড়াগুলোকে দুইতে পারবে, অর্থাৎ তার দুধ দোয়াতে পারবে, কুমিশ তৈরি করতে পারবে। দুধ থেকে তৈরি এক ধরনের দ্রব্য হচ্ছে কুমিশ, ঘোড়ার দুধ থেকে তৈরি। আমি তোমাদের দুজনের খাওয়া পড়া দেব। তাহলে মোহাম্মদ শাহ কী বলল? যে তোমরা আমার বাড়িতে এসে থাকো, যতটা ক্ষমতায় কুলোয় কাজ করবে। গ্রীষ্মে আমার তরমুজের ক্ষেতটা একটু কাজ করে দেবে, শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। আর তার স্ত্রীকে বলল সে গরু ঘটকিগুলোকে দুইতে পারবে, কুমিশ তৈরি করতে পারবে। তাদের দুজনেই সে খাওয়া পড়া দেবে। যদি আরও কিছু লাগে তাও বলবে, তাও তিনি দিতে প্রস্তুত। এই মোহাম্মদ শাহ নামে ব্যক্তিটি। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে তার প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করতে লাগলো, কাজ করে খেতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে সব সয়ে গেল। যতটা পারতো কাজ করতো আর থাকতো। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহর লাভই হলো। কেন লাভ হলো? কারণ নিজেরা একদিন মনিব ছিল, অর্থাৎ নিজেরা একদিন অনেক বিষয় সম্পত্তি দেখাশোনা করেছে বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারতো। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করত। তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হলো। তবু এই সম্পন্ন মানুষ দুটির অবস্থা দেখে মোহাম্মদ শাহর খুব কষ্ট হলো। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে
তার বাড়িতে অতিথি হলো। অর্থাৎ একদিন সেই মোহাম্মদ শাহর বাড়িতে অনেক দূর থেকে কিছু অতিথি আসলো এসে থাকলো। তাদের মধ্যে একজনের ছিলেন মোল্লা সাহেব বা মোল্লা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বললো। অর্থাৎ যেহেতু অতিথিরা এসেছে তাদের খাওয়ার জন্য ভেড়া মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সিদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিশে হাত দিল। অর্থাৎ একের পর এক তারা অতিথিরা খাচ্ছে। মেঝে কম্বলের উপর পাতা কুশনে, তাহলে মেঝেতে কম্বলের উপর পাতা রয়েছে একটি আসন। সেই আসনে, অর্থাৎ কুশন বলতে পেতে বা পিঠে দিয়ে বসার জন্য ব্যবহৃত এক ধরনের আরামদায়ক গদি বিশেষ, সেই গদির উপর ভূস্বামীর সঙ্গে, গৃহস্বামী বলতে এখানে সেই মোহাম্মদ শাহ সঙ্গে অতিথিরা বাটি থেকে কুমিশ পান করতে লাগলো। আর সেই সাথে কি করছিল, এই সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাহলে ইলিয়াস কোথা দিয়ে যাচ্ছিল? দরজার পাশ দিয়ে। তারপর তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, তাকে বলতে কাকে? কিন্তু ইলিয়াসকে দেখতে পেয়ে। এইভাবেই কিন্তু প্রশ্ন আসে, তাকে দেখতে পেয়ে, কাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের কি বলল? তাকে বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে ইলিয়াসকে বোঝানো হয়েছে। দরজার পাশ দিয়ে বুড়ো মানুষটি চলে গেল, তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? এই কথাটি বলেছিল মোহাম্মদ শাহ, যে দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা দেখেছেন কি বা লক্ষ্য করেছেন কি? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? এবং সে কৌতূহলী প্রশ্ন করলো যে আপনি যেরকম বলছেন যে লক্ষ্য করেছি কি না, তার মধ্যে কি বিশেষভাবে কিছু দেখার আছে? তখন মোহাম্মদ শাহ বলল, বিশেষত্ব এই যে একসময় সে এই তল্লাটের সবচেয়ে ধনী ছিল, নাম ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। অর্থাৎ সে বলল যে একসময় সে প্রচণ্ড ধনী ছিল, তার নাম ইলিয়াস, আপনারা তার নাম হয়তো শুনে থাকবেন। তখন অতিথিরা কি বলল? অতিথি বলল, নিশ্চয়ই, না শোনবার জোকি, লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। অথচ, এবার মোহাম্মদ শাহ বলছে, অথচ আজ তার কিছুই নেই। আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দয়ে। অতিথি সবিস্ময়ে জিভ চুকচুক করে শব্দ করলো, ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি, ভাগ্য যেন চাকার মতো ঘোরে। একজন ওপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। এগুলো কিন্তু অতিথিরা বলল যে ভাগ্য চাকার মতো ঘোরে, সত্যি, একজন ওপরে ওঠে একজন তলায় যায়। আর আহা, বুড়ো বুড়িরা বা বুড়োরা এখন অনেক হয়তো বিষণ্ণ কষ্টে আছে, কি জানি। তখন মোহাম্মদ শাহ বলছে, তা তো আমি জানি না, খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। তো কি বলছে, তাদের মনের খবর জানে না মোহাম্মদ শাহ, কিন্তু তারা খুব চুপচাপ থাকে, শান্ত থাকে এবং কাজ ভালো করে। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? অতিথিরা বলল যে সেই লোকটি, অর্থাৎ ইলিয়াসের সঙ্গে কথা বলতে পারে কিনা জিজ্ঞাসা করলো মোহাম্মদ শাহর কাছে। জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। অর্থাৎ তারা কি চায়? জীবন সম্পর্কে ইলিয়াসের কাছে কিছু জিজ্ঞাসা করতে চায়। গৃহস্বামী বলল, অর্থাৎ মোহাম্মদ শাহ বলল, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবাই, একবার এদিকে এসো তো, তোমার বুড়িকেও নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিশ পান করবে। তাহলে তারা, মোহাম্মদ শাহ কি বলল, যে বাবাই বলে তাকে সম্বোধন করলো। বাবাই বলে সম্বোধন করার পর তাকে বলল যে তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, সঙ্গে নিয়ে এসে আমাদের সঙ্গে একটু কুমিশ পান করো। ইলিয়াস ও তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি ও ভূস্বামীকে নমস্কার করলো এবং প্রার্থনা করলো। তারপর দরজার পাশে একটা কোণে গিয়ে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে কর্ত্রীর পাশে বসলো। এই কর্ত্রী হচ্ছে যার বাড়িতে থাকে তার স্ত্রী, অর্থাৎ মোহাম্মদ শাহর স্ত্রী কর্ত্রীর পাশে বসলো।
ইলিয়াসকে এক বাটি কুমিষ দেওয়া হলো। তাহলে ইলিয়াসকে কতটা কুমিষ দেওয়া হয়েছিল? এক বাটি। সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো, একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। তাহলে কুমিষ হাতে পাওয়ার পর সে গৃহস্বামীকে নমস্কার করে, অতিথিদের নমস্কার করে সে একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। অতিথি তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? অতিথিরা তাকে জিজ্ঞাসা করছে। এবার কি জিজ্ঞাসা করছে? যে আচ্ছা বাবাই, যে আমরা এরকম এতটা সুখ সমৃদ্ধি জীবনযাপন করছি, আর তোমার অতীতে তুমি এত ভালো জীবনযাপন করতে, আর এখন এরকম দুরবস্থা, এই পরিস্থিতি দেখে এখনকার দুরবস্থার কথা ভেবে তোমার কি কষ্ট হচ্ছে না, বা কি খুব কষ্ট হচ্ছে? জিজ্ঞাসা করছে। ইলিয়াস এসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাসই করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই, এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকুমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটি বলো তো। পর্দার আড়াল থেকে শামসে মাগি বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। 50 বছর এই বুড়ো আর আমি একত্রে বাস করেছি। তাহলে কত বছর? 50 বছর। সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি, আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর। যখন আমাদের কিছুই নেই, তখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না। অর্থাৎ সে জানালো যে এতদিন যখন আমাদের সব কিছু ছিল, 50 বছর ধরে আমরা দুজনে মিলে সুখ খুঁজেছি কিন্তু পাইনি, কিন্তু আজ এখানে আমাদের দ্বিতীয় বছর, আমরা আজকে এখানে ভাড়াটে মজুরের মতো থাকি, তবুও আমরা এখানেই সত্যিকারের সুখ খুঁজে পেয়েছি, আমরা আর কিচ্ছু চাই না। অতিথিরা বিস্মিত। কোন কথা শুনে অতিথিরা বিস্মিত হয়েছিল? যে এখন তারা সত্যিকারের সুখ পেয়েছে, এ কথা শুনে অতিথিরা বিস্মিত হয়েছিল। গৃহস্বামীও বিস্মিত, অর্থাৎ মোহাম্মদ শাহও বিস্মিত। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো। অর্থাৎ সে বলতে এখানে কিন্তু ইলিয়াসের কথা বলা হয়েছে। পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকিয়েছিল। দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে, স্বামীও হাসছে। বুড়ি আবার কথা বলল, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি। যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি। অর্থাৎ যখন তারা ধনী ছিল তারা সুখ পায়নি। অর্ধ শতাব্দী অর্থাৎ 50 বছর ধরে তারা সুখ খুঁজেছে, কিন্তু আজ এখন সুখের সন্ধান পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। অর্থাৎ তারা এখন এমন সুখের সন্ধান পেয়েছে, তারা আর কিছুই চায় না। কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? এই কথাটা অতিথিরা জিজ্ঞাসা করলো। তাহলে এই কথাটা কারা জিজ্ঞাসা করেছিল? অতিথিরা। বলছি, যখন ধনী ছিলাম তখন, এবার ইলিয়াসের স্ত্রী বলতে শুরু করলো, বলছি যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না, কথা বলবার সময় নেই। অর্থাৎ যখন ধনী ছিল তাদের এক মুহূর্তে শান্তি ছিল না, কথা বলবার সময় ছিল না, অন্তরের কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই, দুশ্চিন্তারও অন্ত ছিল না। আর একে তো নিজের অন্তরের কথা বলবার সময় নেই, ঈশ্বরকে প্রার্থনা করারও সময় ছিল না, সেই সাথে সবসময় একটা দুশ্চিন্তা কাজ করতো। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই যাতে লোকে নিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়। তাহলে কি বলছে? যে অতিথিরা এলে দুশ্চিন্তা, যে কাকে কি উপহার দেব, কাকে কি খেতে দেব, আবার কে কি নিন্দা করে। হ্যাঁ, আবার চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়। তারা যেমন কম খেটে বেশি খেতেই অভ্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি। সেও তো পাপ। তাহলে সেও তো পাপ। কোন বিষয়টাকে পাপের কথা বলা হয়েছে? অর্থাৎ নিজেদের স্বার্থে মজুরদের উপর
কড়া নজর রাখা, এটা পাপের কথা বলা হয়েছে। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাচ্চা নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলোই নিয়ে সরে পড়লো। রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমাবার জো নেই, মনে দুশ্চিন্তা, ভেড়ি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো, ফলে সারা রাত ঘুমই ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথা চাড়া দিত। শীতের জন্য যথেষ্ট খড় মজুদ আছে তো? এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। সে হয়তো বলল এটা এইভাবে করা হোক, আমি বললাম অন্যরকম, ফলে ঝগড়া, সেও তো পাপ। এখানে দুটি পাপের কথা বলা হয়েছে, একটা হচ্ছে মজুদদারের ওপর নজর রাখা, আর একে অন্যের সঙ্গে বিরোধ করা এবং ঝগড়া করা, এই দুটোই পাপ। কাজেই এক দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তা, এক পাপ থেকে আর এক পাপেই দিন কাটতো। সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। অর্থাৎ এই এই কথার মধ্যে দিয়ে বোঝা গেল যে তারা আগে যখন বড় লোক ছিল বা ধনী ছিল, তখন তাদের নানা রকম সমস্যা ছিল, কাকে কি খেতে দেব, কিভাবে গরু বছর দেখাশোনা করব, মজুদের উপর নজর রাখতে হবে, নানা রকম চিন্তা তাদের মাথায় ঘুরতো। কিন্তু এখন তারা অন্যের বাড়িতে থাকায় তাদের আর এই ধরনের চিন্তা নেই, শুধু যেটুকু কাজ করতে হয় সেটুকুই করে, আর এখন তারা প্রকৃত সুখ খুঁজে পেয়েছে। আর অতিথিরা জিজ্ঞাসা করলো, আর এখন? এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, তাহলে সকালে একসঙ্গে উঠি, দুটো সুখ দুঃখের কথা বলি। কখন সুখ দুঃখের কথা বলে? সকালবেলা। ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তারও নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা, যতটা খাটতে পারি স্বেচ্ছাই খাটি। কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই। তাহলে এখানে এই লাইনটা দিয়ে প্রশ্ন আসে, লাভ বই ড্যাশ নেই, লোকসান নেই। বাড়িতে এলেই তারা কি পায়? খাবার কুমিশ পায়। শীতকালে গরম হওয়ার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে, আত্মার কথা আলোচনা করবা বা ভাববার সময় আছে। আত্মা অর্থাৎ আধ্যাত্মিক মতে বা হিন্দু ধর্ম মতে বলা হয় যে এক দেহ নাশ হয়ে যায় কিন্তু আত্মার বিনাশ হয় না। আত্মা এক দেহ থেকে অন্য দেহে পরিবর্তিত হয় এবং এক দেহ থেকে অন্য দেহে রূপান্তর লাভ করে। আত্মার জন্মও হয় না, মৃত্যুও হয় না, শুধুমাত্র দেহের পরিবর্তন হয়। সেই আত্মার কথা আলোচনা করবার ভাববার সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। তারা 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এখন পেয়েছে। অতিথিরা হেসে উঠল, কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়। এই দুটো কথা নিয়েই প্রশ্ন আসে যে বন্ধুগণ হাসবেন না, এটা কার উক্তি, আর এটা তামাশা নয়, এটাও কার উক্তি। এই দুটোই কিন্তু ইলিয়াসের উক্তি। এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম। তারা সম্পত্তি হারিয়ে কেঁদেছিল, তার কারণটা হচ্ছে তারা তখন অবুঝ ছিল। কিন্তু ঈশ্বরই আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। তাহলে কে সত্যকে উন্মুক্ত করেছেন? ঈশ্বরই কিন্তু সত্যকে উন্মুক্ত করেছেন। আর সে কথা আমরা আপনাদের বললাম, তা ফুর্তির কথা নয়, আপনাদের কল্যাণের জন্য। তাহলে সে কথা যে আমরা আপনাদেরকে বললাম, মানে যে কথাটা তারা অতিথির সামনে বলল, সেই কথাটার কথা বলছে, সেটা ফুর্তির জন্য নয়, আনন্দ করার জন্য নয়। ফুর্তি মানে আনন্দ উল্লাস করার জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। অর্থাৎ আপনাদের কল্যাণের জন্য এই কথাটি আমরা বলেছি। তখন মোল্লা সাহেব বললেন, এটা খুবই জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল সবই সত্য, পবিত্র গ্রন্থে লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসলো। তাহলে মোল্লা সাহেব শেষে কি বলল? এটা খুব জ্ঞানের কথা। কোন কথাটা? এই যে কথাগুলো সে বলেছে, যে এতদিন তারা অবুঝ ছিল, সম্পত্তি হারে কেঁদেছিল, কিন্তু ঈশ্বর তাদের কাছে কি করেছে? সত্যকে উন্মুক্ত করে দিয়েছে। এই যে কথাগুলো, এটা আপনাদের কল্যাণের জন্য যে বলেছে, সেই কথাগুলো হচ্ছে প্রত্যেকটা জ্ঞানের কথা, এবং ইলিয়াসের মতে এগুলো সবই সত্য। আর সেই সাথে এগুলো পবিত্র গ্রন্থ, অর্থাৎ বাইবেল, কোরআন, শ্রীমদ্ভগবদ্গীতা, ভাগবত,
বা রামায়ণ মহাভারত এই ধরনের পবিত্র বিভিন্ন গ্রন্থে কিন্তু এইসব কথা লেখা আছে। এসব শুনে অতিথিরা ভাবতে বসলো। কোন কথা শুনে অতিথিরা ভাবতে বসেছিল? এইভাবেও লাইন হয়, ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে হোক লাইন হয়। এই গল্পটি সম্পাদিত গল্প, তর্জমা করেছে মনীন্দ্র দত্ত। এবার আমরা প্রশ্নোত্তরে পর্বে চলে যাব। চলে আসি প্রশ্নোত্তর পর্বে। প্রশ্নোত্তরের আগে ছোট্ট করে একটু বলে দিই যে তাহলে আমরা ইলিয়াস গল্প পড়লাম, সেখানে আমরা প্রথমে জানলাম তাদের বিষয় সম্পত্তি কী ছিল। 7টি ঘটকি, 2টো গরু, 20টা ভেড়া, অর্থাৎ মোট 29টি। আর এরপরে 35 বছর পর 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া, মোট 1550টি। আচ্ছা, এবার আসি আমরা প্রশ্নোত্তরে। প্রথম প্রশ্ন, ইলিয়াস কী ধরনের রচনা? ইলিয়াস কিন্তু প্রবন্ধ, রম্য রচনা, গল্প, প্রতিবেদন নয়। ইলিয়াস হচ্ছে একটি গল্প, প্রবন্ধ নয়, রম্য রচনাও নয়, আবার প্রতিবেদনও নয়। ইলিয়াস হচ্ছে একটি গল্প। পরবর্তী প্রশ্ন, দুধ, দই, কুমিশ আর মাখন আর পনির তৈরি করে কারা? সেটা হচ্ছে ভাড়াটে মজুরানিরা এই কাজটি করে। ইলিয়াস গল্পের লেখককে? ইলিয়াস গল্পের লেখক হচ্ছে লিও তলস্তয়। ইলিয়াস ছিলেন একজন বাস্কির। ইলিয়াস কোন প্রদেশে বাস করতেন? উফা প্রদেশে তিনি বসবাস করতেন। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই। কার সম্পর্কে একথা বলা হয়েছে? ইলিয়াসের স্ত্রী শামসে মাগি সম্পর্কে একথা ইলিয়াস বলেছিলেন। পরবর্তী প্রশ্ন, অবস্থা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইলিয়াসের কি হয়েছিল? অবস্থা যদি পড়ে গেছিল, সে তার শরীরের জোরও কিন্তু কমতে শুরু করেছিল 70 বছর বয়সে। ইলিয়াসের বিয়ের কত বছর পর তার বাবা মারা যায়? আমরা প্রথমেই পড়লাম 1 বছর পর ইলিয়াসের বাবা মারা যান, বাবা মা মারা যান। নিজেদের বাড়িতে শামসে মাগি স্বামীর সঙ্গে কত বছর বাস করে? তাহলে নিজেদের বাড়িতে শামসে মাগি স্বামীর সঙ্গে 50 বছর কিন্তু অতিবাহিত করেছে। অর্ধশত, অনেক জায়গায় এসেছে অর্ধশত বছর বা 50 বছর, দুটো প্রসঙ্গে এসেছে। ইলিয়াস ও তার স্ত্রী প্রতিবেশীর বাড়িতে কাজকর্ম করত জবরদস্তিতে? না, তা তো নয়। সাধ্যমতো, ইচ্ছে মতো, খুশি মতো, আপন মনে তারা কিন্তু তাদের সাধ্য মতো কাজ করত। যখন তার বাবা মা মারা যায় তখন তার আর্থিক অবস্থা কীরূপ ছিল? তখন সে না ধনী না দরিদ্র। তাদের সম্পত্তির পরিমাণ আমরা জেনেছি। ইলিয়াসের বিয়ের 1 বছর পর তাদের বিষয় সম্পত্তি কী ছিল? 2টি ঘটকি, তাদের বিষয় সম্পত্তি ছিল 7টি ঘটকি, 2টি গরু আর 20টা ভেড়া। এই 1 নম্বরটি অ্যান্সার হবে। আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না, এ কথা কে বলেছিল? এ কথা বলেছিল কিন্তু ইলিয়াস। বাবার মৃত্যুর সময় ইলিয়াসের ঘটকি ও ভেড়ার সংখ্যা কটি ছিল? ঘটকি তো 7টি আর 20টি ভেড়া। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটি। পরবর্তী প্রশ্ন, কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি করেছিল? আমরা প্রথমেই পড়লাম 35 বছরের পরিশ্রমের ফলে কিন্তু সে প্রচুর সম্পত্তি বানিয়েছিল। সে সকলের আগে ঘুম থেকে উঠত, সে আর তার স্ত্রী, আর সকলের পরে ঘুমোতে যেত। ইলিয়াসরা যখন ধনী ছিল তখন কিসের অন্ত ছিল না? তখন কিন্তু দুশ্চিন্তার অন্ত ছিল না। সেই বিবরণ আমি দিলাম একটু আগে। তার পরের বছর দেখা দিল কি? তার পরের বছর দেখা দিল কিন্তু দুর্ভিক্ষ, অর্থাৎ মহামারী দেখা দিল তার পরের বছর। দুর্ভিক্ষ মানে মহামারী নয়, প্রচণ্ড খাদ্যাভাব। দুর্ভিক্ষ মানে প্রচণ্ড খাদ্যাভাব দেখা দিল।
ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা কে করেছেন? সেটি হচ্ছে মনীন্দ্র দত্ত। আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর কোথায়, অর্থাৎ মোহাম্মদ শাহর বাড়িতে তাদের 2 বছর হতে চলল। প্রচুর সম্পত্তির অধিকারী ইলিয়াসের গরু, মোষ ও ভেড়ার সংখ্যা কত? অর্থাৎ যখন প্রচুর সম্পত্তি হলো তখন তাদের গরু, মোষ ও ভেড়ার সংখ্যা কটি হলো? 20 নম্বর প্রশ্ন। 200 ঘোড়া, 150 গরু, মোষ আর 1200 ভেড়া। পরবর্তী প্রশ্ন। সে আর তার স্ত্রী কাজ করে কখন থেকে কখন পর্যন্ত? সময়টা 21 নম্বর প্রশ্ন। সকাল থেকে রাত পর্যন্ত তারা কাজ করে। পরবর্তী প্রশ্ন। ভাড়াটে মজুররা কি কাজ করে? মজুরানিরা তো আমরা জানি যে দুধ, দই, কুমিজ তৈরি করে, এগুলো করে। আর মজুররা কিন্তু 22 নম্বর গরু ও ঘোড়ার দেখাশোনা তারা করে, মজুররা। পরবর্তী প্রশ্ন। এ বিষয়ে তিনি পুরো সত্য কথা বলতে পারবেন। কে সত্য বলতে পারবেন? এখানে 23 নম্বর প্রশ্ন। শামসে মাগি অর্থাৎ ইলিয়াসের স্ত্রী কিন্তু সত্যি কথা বলতে পারবেন, কারণ তিনি মেয়ে মানুষ, তার মুখেও যা মনেও তাই। ইলিয়াস প্রতিবেশীকে কি দিল? প্রতিবেশী কিন্তু সে ধন্যবাদ দিয়েছিল তাদেরকে তার বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য। সত্যি ভাগ্য চাকার মতো ঘোরে, এ কথা বলেছিল কারা? বলেছিল সেটা হচ্ছে এক অতিথি কিন্তু এ কথাটি বলেছিল। ভাড়াটে মজুরানিরা কি কাজ করে? মজুররা তো গরু, ঘোড়া দেখাশোনা করে, আর মজুরানিরা অর্থাৎ তাদের স্ত্রীরা দুধ, দই, কুমিজ, মাখন আর পনির তৈরি করে। অর্ধ শতাব্দী ধরে ইলিয়াস ও তার বউ কিসের সন্ধান করেছিল? তারা কিন্তু সুখের সন্ধান করেছিল। অর্ধ শতাব্দী অর্থাৎ 50 বছর ধরে। ওর তো মরবারই দরকার নেই, আশেপাশের সবার এ কথা বলার কারণ কি? তারা ঈর্ষা করে, অর্থাৎ হিংসায় কিন্তু এই কথাটি তারা বলতো। আপনাদের কল্যাণের জন্য। কাদের কল্যাণের জন্য? এখানে কিন্তু 29 নম্বর প্রশ্ন। এখানে কিন্তু অতিথিদের কল্যাণের জন্য সে কথাগুলো কিন্তু ইলিয়াস সবাইকে বলেছিল, অতিথিদের কল্যাণের জন্য। ইলিয়াসকে কে ঈর্ষা করে? আশেপাশের লোকজন ঈর্ষা করে। পরবর্তী প্রশ্ন। অথচ আজ তার কিছুই নেই, এ কথা বলেছিল কে? এ কথা 31 নম্বর প্রশ্ন বলেছিল কিন্তু মোহাম্মদ শাহ, তার বাড়িতে আসা অতিথিদের সামনে এ কথা সে বলেছিল। ইলিয়াসের তখন বলবলাও। বলবলাও এর অর্থ হচ্ছে 32 নম্বর প্রশ্ন প্রতিপত্তি। পরবর্তী প্রশ্ন। ইলিয়াসের সম্পত্তি বাড়তে লাগলো তার সুব্যবস্থায়। এইটাও আমি বলেছিলাম যে এই লাইনটা দিয়ে প্রশ্ন আসে। একদিন মোহাম্মদ শাহর বাড়িতে কারা এসে অতিথি হয়েছিল? 34 নম্বর প্রশ্ন। একদল আত্মীয় এসে কিন্তু অতিথি হয়েছিল। ইলিয়াসের বলবলাও দেখে আশেপাশের লোকেরা তাকে কি করে? তাকে ঈর্ষা করত। পরবর্তী প্রশ্ন। এটা খুবই জ্ঞানের কথা, এ কথা কে বলেছিলেন? এ কথা আমরা একদম শেষে পাই যে এটা খুবই জ্ঞানের কথা, এটা কিন্তু পবিত্র গ্রন্থে লেখা আছে। এ কথা কিন্তু বলেছিল মোল্লা সাহেব। পরবর্তী প্রশ্ন। ইলিয়াসের মজুরানিরা দুধ থেকে মাখন, পনির ছাড়াও বিশেষভাবে কি তৈরি করত? তারা বিশেষভাবে 37 নম্বর প্রশ্ন। তারা কিন্তু কুমিজ তৈরি করত, কুমিজ। পরবর্তী প্রশ্ন। কোথা থেকে অতিথিরা আসতো ইলিয়াসের সঙ্গে দেখা করতে? তারা কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু তারা আসতো। পরবর্তী প্রশ্ন। ইলিয়াসের ভালো ঘোড়াগুলো কারা চুরি করেছিল? ইলিয়াসের ভালো ঘোড়াগুলো কিন্তু কিরবিজরা চুরি করেছিল। কারা চুরি করেছিল?
কিরবিজরা ভাড়া ঘোড়াগুলোকে চুরি করেছিল। এটাই মানুষের জীবন। বক্তাকে 40 নম্বর প্রশ্নের বক্তা হলেন ইলিয়াস। পরবর্তী প্রশ্ন, ইলিয়াস অতিথিদের সেবা করত কি খাদ্য পরিবেশনের মধ্য দিয়ে? 41 নম্বর প্রশ্ন, ভোজ্য পানীয় অর্থাৎ খাবার পানীয় মধ্য দিয়ে সেবা পরিবেশন শুরু করত। পরবর্তী প্রশ্ন, ইলিয়াসের স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে কি করত? ঘটকির দুধ দোয়াত অর্থাৎ স্ত্রী ঘোড়ার দুধ দোয়াত। ইলিয়াস যা বলল সবই সত্য, সেই সত্যটি কোথায় লেখা আছে? সেই সত্যটি কিন্তু পবিত্র গ্রন্থে লেখা আছে। সেটা আমি বললাম, পবিত্র গ্রন্থ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব ধরনের ধর্মের মানুষের কিন্তু পবিত্র গ্রন্থ থাকে। সবসময় কি হাজির থাকতো? সবসময় হাজির থাকতো হচ্ছে কুমিশ, চা, শরবত আর মাংস। অতিথি আশায় মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি বলল? অতিথি আশায় মোহাম্মদ শাহ ইলিয়াসকে ভেড়া এনে মারতে বলেছিল। পরবর্তী প্রশ্ন, অতিথি সংখ্যায় বেশি হলে কি মারা হতো? অতিথি যদি সংখ্যায় বেশি হতো তাহলে কিন্তু ঘটকই মারা হতো। ইলিয়াসের কতগুলি সন্তান? তার 2 ছেলে 1 মেয়ে। একটা মেয়ে ছিল, তার বিয়ে হয়ে অনেক দূরে চলে গেছে, আর এক ছেলে মারামারিতে পড়ে মারা গেছে, আর ছোট ছেলে ঝগড়াটে বউ বিয়ে করেছিল। পরবর্তী প্রশ্ন, সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি, কে বলেছিল? এই কথাটি কিন্তু 48 নম্বর প্রশ্নে শামসে মাগি অর্থাৎ ইলিয়াসের স্ত্রী বলেছিল। বাড়িতে এলেই পাই। বাড়িতে এলে কি পাওয়ার কথা বলা হয়েছে? খাবার ও কুমিশ। খাবার ও কুমিশ। ইলিয়াস যখন গরিব ছিল তখন তার ছেলেরা কি করত? তখন তার ছেলেরা 50 নম্বর প্রশ্ন, গরু ও ভেড়া চড়াতো। পরবর্তী প্রশ্ন, ইলিয়াসের বড় ছেলের কি পরিণতি হয়েছিল? মারামারিতে পড়ে সে মারা যায়, বড় ছেলেটি। কাজ শেষ করে ইলিয়াস ড্যাশ যাচ্ছিল। কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে সে যাচ্ছিল। তখনই কিন্তু মোহাম্মদ শাহ অতিথিদেরকে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করার কথা বলে। ইলিয়াস বড়লোক হওয়ার ফলে ছেলেদের কি দশা হয়েছিল? তারা আয়েশি হয়ে উঠেছিল অর্থাৎ আরামপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু বা অথচ আজ তার কিছু নেই, কি নেই? আজ তার 64 নম্বর প্রশ্ন, সুনাম নেই। সুনামও নেই, অর্থও নেই। ইলিয়াসের ছোট ছেলেটির বউয়ের চরিত্র কেমন ছিল? ছোট ছেলেটির বউ আমি আগেই বলেছি তার চরিত্র কিন্তু ঝগড়াটে ছিল, মানে ঝগড়া করত। পরবর্তী প্রশ্ন, ইলিয়াসের স্ত্রীর নাম কি ছিল? ইলিয়াসের স্ত্রীর নাম আমরা জানি, এখানে অনেকগুলো অপশান দিয়েছে, শাম সেমাগি, সোম সোমাগি, শাম সামাগি, শ্যাম সেমাগি। এখানে খুব কনফিউশনের প্রশ্ন। 56 নম্বর প্রশ্ন, খুব কনফিউশন। এটা কিন্তু শাম সেমাগি, খুব ভালোভাবে মনে রাখতে হবে। মড়ক লেগে কোন প্রাণীটি মারা গেল? 57 নম্বর প্রশ্ন, ভেড়ার পালে কিন্তু মড়ক লেগেছিল। খড় না পাওয়ায় গরু মোষ মারা গিয়েছিল কোন সময়? শীতকালে, খুব শীতে, একে তো শীত, তার মধ্যে খড় পাওয়া যাচ্ছিল না। আমি যখন লাইন ধরে ধরে আলোচনা করেছি তখন বলেছি কুমিশ তৈরি করা হয় কি দিয়ে? এটা কিন্তু ঘোড়ার দুধ দিয়ে কুমিশ তৈরি করা হতো। পরের প্রশ্ন, কিরবিজরা কোন পশুগুলো চুরি করেছিল? তারা ভালো ঘোড়াগুলোকে কিন্তু চুরি করে নিয়ে গেছিল। 60 নম্বর প্রশ্ন, ঘোড়া। পরবর্তী প্রশ্ন, ইলিয়াসের স্ত্রী
পর্দার আড়ালে গিয়ে কার পাশে বসেছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সে কিন্তু কর্ত্রীর পাশে বসে রইল, অর্থাৎ মোহাম্মদ শাহর স্ত্রীর পাশে বসেছিল। ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল কখন? ছোট ছেলেটিকে একটা বাড়ি ও কিছু গরু ঘোড়া দেওয়ার জন্য কিন্তু তার সম্পত্তিতে টান পড়েছিল। পরবর্তী প্রশ্ন, বন্ধুগণ হাসবেন না, এই কথাটি কে বলেছেন? 63 নম্বর প্রশ্ন, ইলিয়াস বলেছেন। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ শাহ দুঃখ হতো সম্পন্ন মানুষ দুটির কি দেখে? অর্থাৎ মোহাম্মদ শাহ দুঃখ হয়েছিল 64 নম্বর প্রশ্ন, এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে। পরবর্তী প্রশ্ন, ইলিয়াস কত বছর বয়সে দুর্দশার চরমে নেমেছিল? 65 নম্বর প্রশ্ন, 70 বছর বয়সে কিন্তু তারা দুর্দশার চরমে এসে নেমেছিল। পরবর্তী প্রশ্ন, ইলিয়াস ডাকতে মোহাম্মদ শাহ গেল, ইলিয়াসকে ডাকতে মোহাম্মদ শাহ গেল। 66 নম্বর প্রশ্ন, তাঁবুর বাইরে। পরবর্তী প্রশ্ন, 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে কি কি বিক্রি করেছিল? 67 নম্বর প্রশ্ন, সে পশমের কোট, গায়ে দেওয়া কম্বল, তাঁবু, গৃহপালিত পশু সবই বিক্রি করেছিল, ঘোড়ার জিন, এই সবগুলোই কিন্তু সে বিক্রি করেছিল। তাহলে উপরের সবগুলি হবে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে কি করেছেন? উন্মোচন নাকি উন্মুক্ত? এই দুটোতে কনফিউশন হতে পারে, আপনারা বলুন তো কোনটা হবে? উন্মুক্ত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, চরম দুর্দশায় নেমে ইলিয়াস সবশেষে কি বিক্রি করেছিল? চরম দুর্দশায় সে নেমে গিয়ে সবশেষে, একদম শেষে সে তার গৃহপালিত পশুগুলোকে বিক্রি করেছিল। ড্যাশ ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি, শূন্যস্থানের শব্দদ্বয় হলো, আপনারা বলুন তো কি সম্পর্কে তারা জিজ্ঞাসা করতে চেয়েছিল? তারা কিন্তু জীবন সম্পর্কে জিজ্ঞাসা করতে চেয়েছিল। পরবর্তী প্রশ্ন, আসল অবস্থা বুঝে ওঠার আগে ইলিয়াসের কি হয়েছিল? আসল অবস্থা বুঝে ওঠার আগে ইলিয়াসে কিন্তু সর্বহারা হয়ে পড়েছিল। পরবর্তী প্রশ্ন, ইলিয়াস যা বলল সবই সত্য, পবিত্র গ্রন্থে লেখা আছে, কে বলেছিল এটি? এটি কিন্তু বলেছিল মোল্লা সাহেব। পরবর্তী প্রশ্ন, বহুদূর পর্যন্ত ছড়িয়েছিল ইলিয়াসের কি? বহুদূর পর্যন্ত ইলিয়াসের ছড়িয়েছিল সুনাম। পরবর্তী প্রশ্ন, বুড়ো বুড়ি ইলিয়াসের দম্পতিকে সাহায্য করার কেউ নেই কেন? বুড়ো বুড়ি ইলিয়াস দম্পতিকে সাহায্য করার নেই কেন কেউ? সেটি হচ্ছে, ছেলে অনেক দূরে চলে গেছে আর সে একটি মেয়ে ছিল, সে মারা গেছে। আর যে ছোট ছেলে ঝগড়াটে বউ বিয়ে করেছিল সে কিন্তু অনেক দূরে চলে গেছে। শীতকালে গরম হওয়ার জন্য কি ব্যবস্থা আছে? শীতকালে গরম হওয়ার জন্য লোমের কোট আছে। ইলিয়াস ও তার স্ত্রীর জন্য করুণা হলো কার? 76 নম্বর প্রশ্ন, মোহাম্মদ শাহর করুণা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, অতিথিরা গৃহস্বামীর সঙ্গে গল্প করার সময় কি করেছিল? 77 নম্বর প্রশ্ন, কুমিশ পান করছিল তারা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। আপনাদের লাইক এবং মূল্যবান মতামত আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে। তাই আপনারা অবশ্যই, ভালো হোক যা হোক না কেন, আপনাদের কি প্রয়োজন, কোথাও বুঝতে পারছেন না, কোন বিষয়গুলো আগে করালে ভালো হয়, সমস্ত মতামত আমার চ্যানেলে আপনারা দিতে পারেন। আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। আমি চাইছি যে খুব দ্রুতভাবে 9-10 সিলেবাসটা, অন্তত টেক্সটের সিলেবাসটা কভার করে দেওয়ার চেষ্টা করব। বাকিগুলো করাবো, কিন্তু সময়ের খুব প্রয়োজন। আপনারাও খুব দ্রুত গতিতে পড়াশোনা এগিয়ে চলুন। অতিথিরা গৃহস্বামীর সঙ্গে গল্প করার সময় কি করেছিল? অতিথিরা গৃহস্বামীর সঙ্গে গল্প করার সময় সে সাথে কুমিশ পান করছিল। যাই হোক, পরবর্তী প্রশ্ন, ইলিয়াস কোন কথা স্মরণ করে মোহাম্মদ শাহ দুঃখ হতো? ইলিয়াসের
অতিথি বর্ষলতা, অর্থাৎ সে কত অতিথি আসতো তার বাড়িতে, তাদের সবাইকে আপ্যায়ন করতো, সেই কথা স্মরণ করে মোহাম্মদ শাহ দুঃখ হতো। ইলিয়াস এসে তার গৃহস্বামী ও অতিথিকে প্রথমে কি করেছিল? প্রথমে কিন্তু এসেই সে নমস্কার করেছিল। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ শাহর বাড়িতে ইলিয়াসের গ্রীষ্মকালে কি কাজ করত? গ্রীষ্মকালে তরমুজের ক্ষেতে সে কাজ করত, কারণ আমরা জানি গরমকালে তরমুজ পাওয়া যায়, সেই তরমুজের ক্ষেতে কিন্তু গরমকালেই কাজ করত ইলিয়াস। মোহাম্মদ শাহর বাড়িতে ইলিয়াস শীতকালে কি কাজ করত? সেটা আমি বললাম যে শীতকালে, গরমকালে তরমুজের ক্ষেতে কাজ করত, কিন্তু শীতকালে 81 নম্বর প্রশ্ন, গরুকে খাওয়ানো, মানে গরু আর ঘোড়াকে খাওয়ানোর এই কাজ করতো সে। পরবর্তী প্রশ্ন, ইলিয়াস যা বলল সবই সত্য এবং তা পবিত্র গ্রন্থে, ধর্মগ্রন্থে নয়, পবিত্র গ্রন্থে লেখা আছে, এই কথাটি ছিল। মোহাম্মদ শাহর বাড়িতে শামসে মাগি কি কাজ ছিল? মোহাম্মদ শাহর বাড়িতে ঘটকি, অর্থাৎ ঘোড়ার দুধ দেওয়া আর কুমিজ তৈরি করা, এই কাজ ছিল। অতীত জীবনের সুখ সমৃদ্ধির বিষয়ে পুরো সত্য কথা বলেছিল কে? 84 নম্বর প্রশ্ন, শামসে মাগি, অর্থাৎ ইলিয়াসের স্ত্রী। মোহাম্মদ শাহর বাড়িতে ইলিয়াস ও শামসে মাগি কি হিসেবে থাকতো? 85 নম্বর প্রশ্ন, তারা কিন্তু ভাড়াটে মজুরের মতো হয়ে বা ভাড়াটে মজুর হিসেবে থাকতো। পরবর্তী প্রশ্ন, একসঙ্গে সকালে উঠে বুড়ো ইলিয়াস ও বুড়ি শামসে মাগি সকালে কি করত? 86 নম্বর প্রশ্ন, তারা সকালে কিন্তু সুখ শান্তির কথা বলতো, দুটো সুখ শান্তির কথা তারা সকালে বলতো। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, তাকে বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে বলতে এখানে 87 নম্বর প্রশ্ন, ইলিয়াসকেই বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ শাহর বাড়িতে যে সকল অতিথি এসেছিলেন তার মধ্যে একজন ছিলেন, 88 নম্বর হচ্ছে মোল্লা সাহেব, একজনের নামই পাওয়া যায়, সেটা হচ্ছে মোল্লা সাহেব। পরবর্তী প্রশ্ন, অতিথি তাকে জিজ্ঞাসা করলো, অতিথি কাকে জিজ্ঞাসা করেছিল? 89 নম্বর প্রশ্ন, ইলিয়াসকে তারা জিজ্ঞাসা করেছিল। পরবর্তী প্রশ্ন, প্রথম ভাড়াটে মজুরের কাজ করতে ইলিয়াসের কি হতো? 90 নম্বর প্রশ্ন, কষ্ট হতো। পরবর্তী প্রশ্ন, এছাড়া বুড়োর সঙ্গে ড্যাশ ছিল, এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ তো ছিল, যে আমি এটা করব, বুড়ো ওটা করবে, এরকম মতবিরোধ কিন্তু ছিল। পরবর্তী প্রশ্ন, মেঝের উপর পাতা কুশনে গৃহস্বামীর ড্যাশ ড্যাশ ড্যাশ, গৃহস্বামীটিকে, গৃহস্বামীটি কিন্তু এখানে মোহাম্মদ শাহ। পরবর্তী প্রশ্ন, অতিথি জিভ দিয়ে চুকচুক শব্দ করলো, তার কারণটা কি? 93 নম্বর প্রশ্ন, তার কারণটি হচ্ছে তারা বিস্মিত, সবিস্ময়ে বিস্মিত হয়ে কিন্তু এই শব্দটি করেছিল জিভ দিয়ে। পরবর্তী প্রশ্ন, ঈশ্বরের কাছে বা ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন, 94 নম্বর, ইলিয়াস। কে বলেছেন এই কথা? সেটা হচ্ছে ইলিয়াস বলেছিল। শেষের দিকে আমরা পাই, আমাদের একমাত্র কাজ ড্যাশ, মালিকের সেবা করা। পরবর্তী প্রশ্ন, তার মনেও যা মুখেও তাই, কথাটি বলেছিল কে? কথাটি বলেছিল ইলিয়াস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। ওর মধ্যে বিশেষ কিছু দেখবার আছে নাকি? এখানে কার কথা বলা হয়েছে? এখানে ইলিয়াসের কথা বলা হয়েছে, অর্থাৎ অতিথিরা কিন্তু এই কথাটি বলেছিল যখন মোহাম্মদ শাহ বলেছিল যে জানলার ওপার দিয়ে যে লোকটা যাচ্ছে দরজার সামনে দিয়ে, তাকে কি তোমরা দেখেছো? সেই প্রসঙ্গে এটি বলা হয়েছে। শামসে মাগির কথা শুনে তার মনিব এবং মনিবের অতিথিরা কি করলো? বিস্মিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।